সেনাদের রাফায় স্থল অভিযানের নির্দেশ ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর। ফল ভালো হবে না হুঁশিয়ারি হামাসের। তেল আবিবের বিরুদ্ধে আবারও যুদ্ধাপরাধের অভিযোগ তুলল তুরস্ক। যুদ্ধবিরতি ইস্যুতে ইসরায়েল যুক্তরাষ্ট্র সম্পর্কে টানাপোড়েন। প্রস্তাবে পরিবর্তন আনার বিষয়টি ওয়াশিংটন জানলেও জানানো হয়নি তেল আবিবকে। প্রথমবার আদালতে স্টর্মি ড্যানিয়েলের মুখোমুখি ডোনাল্ড ট্রাম্প। সাবেক প্রেসিডেন্টের সাথে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে খোলামেলা বক্তব্য পর্ন তারকার। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টির সাথে আছি। রাফা ক্রসিংয়ে অবস্থান নেওয়া ইসরায়েলি সেনাদের স্থল অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী। হামাসকে পুরোপুরি ধ্বংস কিংবা অন্তত একজন জিম্মিকে মুক্তি না দেয়া পর্যন্ত হামলা চলবে এমন হুঁশিয়ারি দিয়েছেন। রাফায় তেল আবিবের স্থলাভিযানের ফল ভালো হবে না এমন সতর্কবার্তা দিয়েছে হামাস। ইসরায়েলকে আটকাতে ব্যর্থ যুক্তরাষ্ট্রের সাফায় সীমিত পরিসরে হবে স্থল অভিযান। নিরাপদ কোনো স্থান নেই উপত্যকায়, জানা নেই গন্তব্য। তবুও রাফা ছেড়ে ছুটছে গাজাবাসী, কারণ যে কোনো সময় শুরু হতে পারে সর্বাত্মক স্থল অভিযান, যার প্রধান টার্গেট মূলত আশ্রয় কেন্দ্রগুলো। ইসরায়েলের দাবি, রাফায় বেসামরিকদের ঢাল হিসেবে ব্যবহার করছে হামাস। সাধারণ মানুষের মাঝে লুকিয়ে থেকেই চালিয়ে যাচ্ছে তৎপরতা। ফিলিস্তিনি সংগঠনটিকে ধ্বংসের লক্ষ্য নিয়ে যে কোনো সময় শুরু হবে তেল আবিবের স্থল অভিযান। রাফা পরিদর্শনে গিয়ে এমন হুঁশিয়ারি দেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। সেনাদের অভিযান নিয়ে নির্দেশনাও দেন। রাফা ক্রসিং এর নিয়ন্ত্রণ নিয়ে মিশন পরিচালনার নির্দেশ দিয়েছি আইডিএফকে। আমরা জিম্মিদের ফিরিয়ে আনার বিনিময়ে আপোষে রাজি ছিলাম। সে সুযোগ যদি বন্ধ হয়ে যায় আমরা সামনে এগোবো এবং অভিযান জোরদার করব, আর তা পুরো উপত্যকা জুড়েই। রাফায় আগ্রাসন চালিয়ে গেলে কোনো যুদ্ধবিরতি চুক্তি হবে না এমন হুঁশিয়ারি হামাসের। লেবাননের বৈরুতে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির মুখপাত্র ওসামা হামদান জানান, আলোচনা চালিয়ে যেতে দোহা থেকে আবারও কায়রো গেছে স্বাধীনতাকামী সংগঠনটির প্রতিনিধিরা। বলেন, বল এখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কোর্টে। আগ্রাসন আর দখলদারিত্বের জবাব দেবে প্রতিরোধকারীরা, এটাই স্বাভাবিক। জাতিসংঘ আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান, আগ্রাসন বন্ধে ইসরায়েলের উপর চাপ প্রয়োগ করুন। রাফায় অভিযানের প্রতিক্রিয়া ইসরায়েলি বাহিনীর জন্য সুখকর হবে না। যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তির পরও যখন রাফায় ইসরায়েলের হামলা বন্ধ হচ্ছে না, তখন স্থল অভিযান সীমিত পরিসরে হবে এমন সাফাই গাইছে মার্কিন পররাষ্ট্র বিভাগ। এই অভিযান সীমিত পরিসরে হবে। তেল আবিব আগেই জানিয়েছে বড় ধরনের অভিযানের কথা, যার বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্টও করেছি। আমরা চুক্তির চেষ্টা করে যাচ্ছি, যা অবিলম্বে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিশ্চিত করতে পারে। রাফা ক্রসিং এর গাজার অংশ এখন তেল আবিবের নিয়ন্ত্রণে। মঙ্গলবার মিশরীয় সীমান্ত ক্রসিং থেকে রাফার 200 মিটার ভেতরে অবস্থান নেয় ইসরায়েলি সেনারা। যে কোনো সময় স্থল অভিযান শুরুর জন্য ট্যাঙ্ক বহর নিয়ে প্রস্তুত পদাতিক বাহিনী। ডরথিতা স্ট্রিন, যমুনা নিউজ। আবারও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলল তুরস্ক। মঙ্গলবার দেশটির ভাইস প্রেসিডেন্ট বলেছেন, হামাস যুদ্ধবিরতির প্রস্তাবের সম্মতি জানানোর পরও রাফায় অভিযান চালিয়ে নতুন যুদ্ধাপরাধ করেছে তেল আবিব। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে তিনি জানিয়েছেন, আন্তর্জাতিক আদালতে ইসরায়েলি নেতৃত্বের বিচার নিশ্চিতে কাজ চালিয়ে যাবে আঙ্কারা। গাজায় আগ্রাসন শুরুর পর থেকেই তেল আবিবের বিরুদ্ধে বেশ সোচ্চার তুরস্ক এবং সম্প্রতি দেশটির সাথে বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করেছে দেশটি। রাফায় ইসরায়েলের স্থল অভিযান হবে কৌশলগতভাবে রাজনৈতিক ভুল সিদ্ধান্ত, এমন মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। রাফায় হামলা চালালে তা বড় ধরনের মানবিক বিপর্যয় তৈরি করবে আবারও এমন শঙ্কা জানালেন। তাগিদ দেন যুদ্ধবিরতি চুক্তির। রাফায় নতুন করে ইসরায়েলি বাহিনীর সামরিক তৎপরতায় আমি চিন্তিত। সেখানে যে কোনো ধরনের হামলায় মানবিক বিপর্যয় বয়ে আনবে। এখানে ভুল করার কোনো সুযোগই নেই। এমনকি ইসরায়েলের বন্ধুরাও বুঝে গেছে অঞ্চলটিতে হামলা কৌশলগত ভুল পরিকল্পনা হবে। তেল আবিবের ঘনিষ্ঠরা যেন তাদের ক্ষমতার সবটুকু দিয়ে এই বিপর্যয় রুখতে সাহায্য করে।
এদিকে রাফা সহ গাজার একাধিক এলাকায় অব্যাহত আছে ইসরায়েলি বিমান হামলা। রাতভর বিভিন্ন আবাসিক এলাকায় বোমাবর্ষণ হয়েছে। জয়তুন এলাকার একটি অ্যাপার্টমেন্টে বোমা ছোড়া হয়, একই পরিবারের 7 জনের মৃত্যু হয়। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা নিউজ জানিয়েছে নিহতদের মধ্যে রয়েছেন বাবা, মা ও 5 সন্তান। তাছাড়া সালাহ আল দিন এলাকায় একটি মোটরসাইকেল লক্ষ্য করে বোমা ছড়ে ইসরায়েলি বাহিনী 2 আরোহী নিহত হন। বিমান হামলার পাশাপাশি রাফা স্থল অভিযান শুরুর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। এরই মধ্যে সীমান্ত ক্রসিং দখলে নেওয়ার দাবি করেছে দেশটি। ফিলাডেলফিয়ার করিডোরেও বড় ধরনের হামলা হয়েছে, গুড়িয়ে দেওয়া হয়েছে একটি পর্যবেক্ষণ টাওয়ার। গাজায় যুদ্ধবিরতি নিয়ে এবার ইসরায়েল যুক্তরাষ্ট্র সম্পর্কে টানাপোড়েন শুরু হয়েছে। তেল আবিব বলছে হামাস যে প্রস্তাবে রাজি হয়েছে সেটিতে তাদের দাবি দেওয়া উপেক্ষা করা হয়েছে। দেশটির অভিযোগ, মধ্যস্থতাকারীরা তাদের না জানিয়েই প্রস্তাবে পরিবর্তন এনেছে। এমনকি যুক্তরাষ্ট্র বিষয়টি ইসরায়েলকে জানায়নি। অন্যদিকে হামাসের সাথে চুক্তিতে যাওয়া নিয়ে দ্বিধা বিভক্ত ইসরায়েলিরা। মিশরের কায়রোতে দফায় দফায় বৈঠকের পরও গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে আসেনি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত। এতদিন চুক্তি না হওয়ার জন্য হামাসকে দায়ী করে আসছিল ইসরায়েল। এখন যখন হামাস রাজি, তখন তেল আবিব কাঠগড়ায় তুলল নিজেদের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রকে। প্রস্তাব নিয়ে ওয়াশিংটনের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ দেশটির। মার্কিন গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে ইসরায়েলি কর্মকর্তাদের দাবি, তাদের না জানিয়ে যুদ্ধবিরতির প্রস্তাব পরিবর্তন করেছে মধ্যস্থতাকারী কাতার ও মিশর। অভিযোগ, মিত্র যুক্তরাষ্ট্র এ বিষয়ে জানলেও তারাও জানায়নি তেল আবিবকে। নেতানিয়াহুর দাবি, রাফায় অভিযান ঠেকাতেই তড়িঘড়ি করে চুক্তিতে সম্মতি দিয়েছে হামাস। হামাস গতকালকের প্রস্তাবটি রাফায় আমাদের সেনাবাহিনীর প্রবেশ ঠেকানোর জন্য দিয়েছে, কিন্তু আমাদের যুদ্ধকালীন মন্ত্রিসভা সর্বসম্মতিক্রমে এই বিষয়ে একমত যে হামাসের প্রস্তাব ইসরায়েল যা চায় তার ধারে কাছেও নেই। ইসরায়েল আর কখনোই হামাসকে গাজা শাসন করতে দেবে না। এমন কোনো প্রস্তাবে রাজি হব না যা আমাদের নিরাপত্তার জন্য হুমকি। এদিকে জিম্মি উদ্ধারের দাবিতে অনেক ইসরায়েলি আন্দোলন করলেও চুক্তির বিষয়ে দ্বিধাবিভক্ত দেশটির সাধারণ মানুষ। কেউ চান চুক্তি হোক, আবার কারো অবস্থান রাফায় অভিযানের পক্ষে। সরকারের উচিত হামাসের সাথে চুক্তি করা, দ্রুত জিম্মিদের ফেরত আনাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত। যত দেরি হবে জিম্মিদের জীবনের ঝুঁকি তত বাড়বে। আমি চাই না হামাস আবার ফিলিস্তিনিদের প্রতিনিধিত্ব করুক, তারা আবার ইসরায়েলের জন্য হুমকি হোক, সেটাও চাই না। জিম্মি উদ্ধার যেমন গুরুত্বপূর্ণ, তেমনি হামাস নির্মূলও জরুরি। ইসরায়েলের এমন অবস্থানেও অবশ্য আশা হারাচ্ছেন না মধ্যস্থতাকারীরা। ফিলিস্তিনিদের ওপর বর্বরতা বন্ধে এখনও অব্যাহত আছে তাদের প্রচেষ্টা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। গাজায় ত্রাণ প্রবেশের সুবিধার্থে যুক্তরাষ্ট্রের উদ্যোগে অস্থায়ী বন্দরের নির্মাণ কাজ শেষ হয়েছে। তবে বিরূপ আবহাওয়ার কারণে ভাসমান এই বন্দরের 2/3 এখনও নির্ধারিত স্থানে বসানো যায়নি। মঙ্গলবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে পেন্টাগন। এই বন্দর নির্মাণে খরচ হয়েছে $320 মিলিয়ন, যার নির্মাণ কাজ গত মাসে শুরু হয়। ওয়াশিংটনের দাবি, গাজায় ফিলিস্তিনিদের জন্য ত্রাণ সরবরাহ আরও সহজ করতে এই বন্দর নির্মাণ করা হয়েছে। ভাসমান এই বন্দরের মাধ্যমে বাণিজ্যিক জাহাজে ত্রাণ পাঠানো হবে। আর বর্তমানে গাজায় ত্রাণ প্রবেশের একমাত্র মাধ্যম রাফা ক্রসিং। বর্তমানে উপত্যকার এই অংশেও হামলা চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েলের জন্য বরাদ্দ বোমার চালান আটকে দিয়েছে বাইডেন প্রশাসন। এক প্রতিবেদনে একাধিক মার্কিন কর্মকর্তার বরাতে এই তথ্য প্রকাশ করেছে বার্তা সংস্থা এপি। প্রতিবেদনে বলা হয়, রাফা ইসরায়েলের স্থল অভিযানের শঙ্কায় এমন পদক্ষেপ নিয়েছে মার্কিন সরকার। চালানে 1008টি 2000 পাউন্ডের বোমা এবং 1700টি 500 পাউন্ডের বোমা রয়েছে। তবে বোমার চালান স্থগিতের বিষয়ে ইসরায়েল এখনও কোনো মন্তব্য করেনি। গাজা ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে দেশটিকে অস্ত্র গোলাবারুদ সহায়তা দিয়ে আসছে ওয়াশিংটন। আর এই প্রথমবারের মতো অস্ত্রের চালান বন্ধ করল দেশটি। গত মাসে ইসরায়েলের জন্য $14 বিলিয়ন সামরিক সহায়তা বিল পাশ হয়েছে মার্কিন কংগ্রেসে। ইউরোপের বিভিন্ন দেশে ইসরায়েলি বিরোধী ছাত্র আন্দোলনে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে। রাফা অভিযান ইস্যুতে আরও জোরদার হয়েছে ছাত্রদের বিক্ষোভ কর্মসূচি এবং গ্রিসের রাজধানী এথেন্সে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের বাধা দেয় নিরাপত্তা বাহিনী। ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ছড়ে পরে আন্দোলনকারীরা ক্ষুব্ধ হয়ে উঠলে সহিংসতা ঘটে। নেদারল্যান্ডসেও ছাত্র পুলিশ সংঘর্ষ হয়েছে। ফ্রান্স, স্পেন, ব্রিটেন সহ ইউরোপের আরও কয়েকটি দেশেও বিক্ষোভ চলছে। এদিকে পুলিশের দমন পীড়ন উপেক্ষা করেই যুক্তরাষ্ট্রে ছাত্র আন্দোলন অব্যাহত।
প্রায় 3 সপ্তাহের আন্দোলনে অন্তত 2500 শিক্ষার্থীকে আটক করেছে দেশটির পুলিশ। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর সাবেক পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলের ব্যতিক্রম একদিন কাটলো আদালতে। স্টর্মি খোলামেলা বর্ণনা দিয়েছেন ট্রাম্পের সাথে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে, যা দেশটিতে আলোড়ন তুলেছে। এর আগে জল বহুদূর গড়ালেও মঙ্গলবারই প্রথম আদালতে মুখোমুখি হন তারা দুজন। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ট্যাবলয়েডগুলোর জন্য ছিল রমরমা একদিন। বহুল আলোচিত মামলার শুনানিতে ম্যানহাটনের আদালতে হাজির হন ডোনাল্ড ট্রাম্প ও স্টর্মি ড্যানিয়েল। দীর্ঘদিন ধরে কথার লড়াইয়ে থাকলেও এবারই প্রথম মুখোমুখি দেখা হলো শুনানিতে। কালো পোশাকে হাজির হন সাবেক পর্নস্টার স্টর্মি। জানা গেছে পুরো সময়ে কেবল একবারই তাকিয়েছেন ট্রাম্পের দিকে। বিচারকের সামনে নির্দ্বিধায় বলে গেছেন ট্রাম্পের সাথে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে। স্টর্মি জানালেন 2006 সালে একটি গলফ ক্লাবে দেখা হয়েছিল দুজনের। তখনই তাকে রাতের খাবারের আমন্ত্রণ জানিয়েছিলেন ট্রাম্প। তারই হোটেলের পেন্টহাউস স্যুটে শারীরিক সম্পর্ক হয় দুজনের। ব্যক্তিগত আরও অনেক বিষয় তুলে ধরেন স্টর্মি। এক পর্যায়ে আপত্তি জানান ট্রাম্পের আইনজীবী। বিচারকও উল্লেখ করেন কিছু বিষয় না বলাই ভালো। 2016 সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে এ বিষয়ে মুখ না খুলতে ট্রাম্পের আইনজীবী মাইকেল কোহেনের মাধ্যমে $130,000 ঘুষ দেওয়া হয়েছিল স্টর্মিকে। সে অর্থ দেয়া নিয়ে কয়েক দফায় ঝামেলাও হয় দুপক্ষের, যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন ট্রাম্প। খুব গুরুত্বপূর্ণ একটি দিন ছিল, সবকিছু ফাঁসের দিন। দেখাই যাচ্ছে তাদের মামলা টিকছে না, পুরো বিষয়টি ভিত্তিহীন। আমার আসলে প্রচারণায় সময় দেওয়া উচিত, নির্বাচনী মাঠে এগিয়ে আমরা। ট্রাম্পের সাথে সম্পর্ক নিয়ে স্টর্মি যে এবারই প্রথম মুখ খুলেছেন এমন নয়। এর আগেও জাতীয় টেলিভিশনের অনুষ্ঠানে এবং নিজের বই ফুল ডিসক্লোজারেও বর্ণনা করেছেন একান্ত ব্যক্তিগত অনেক বিষয়। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। পাল্টাপাল্টি সামরিক প্রদর্শনীতে উত্তেজনা বাড়ছে ইউরোপে। নতুন মাত্রা যোগ করেছে রাশিয়ার পারমাণবিক অস্ত্রের মহড়ার ঘোষণা। নেটোভুক্ত পশ্চিমা দেশের একের পর এক হুমকি আর উস্কানির জবাবে এমন সিদ্ধান্ত দাবি মস্কোর। আর জোটের প্রতিটি রাষ্ট্রের সুরক্ষা নিশ্চিতে বদ্ধপরিকর নেটোভুক্ত দেশের নেতারা। একের পর এক মহড়ায় সামরিক শক্তিমত্তার জানান দিচ্ছে তারাও। নতুন করে বাড়ছে পারমাণবিক হামলার ঝুঁকি। পশ্চিমাদের হুমকির জবাবে পারমাণবিক অস্ত্রের মহড়ার ঘোষণা দিয়েছে রাশিয়া। সোমবার পারমাণবিক মহড়ার এক বিবৃতি প্রকাশ করে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশেই হবে মহড়া, এমনটি জানানো হয় বিবৃতিতে। ক্রেমলিন মুখপাত্রের দাবি, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর ইউক্রেনের সেনা পাঠানোর বক্তব্যের জবাবেই নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত। পশ্চিমা কর্মকর্তারা যা বলছে তাতে মনে হচ্ছে ইউক্রেনে তারা সেনা পাঠাতে চায়, যদি আমি ভুল না হয়ে থাকি, যার অর্থ দাঁড়ায় ন্যাটো সেনাদের রুশ বাহিনীর মুখোমুখি করা। এটি আগ্রাসনের সম্পূর্ণ নতুন এক রূপ, যা অপ্রত্যাশিত। অবশ্যই এর জন্য বিশেষ ব্যবস্থার প্রয়োজন। এরই মধ্যে রাশিয়ার সাথে মহড়ায় যোগ দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে বেলারুশ। শুরু হয়েছে প্রস্তুতিও, যাচাই চলছে পারমাণবিক অস্ত্রের। ইউক্রেনে মস্কোর আগ্রাসনকে কেন্দ্র করে সম্প্রতি রাশিয়ার সীমান্তবর্তী দেশগুলোতে তৎপরতা বাড়িয়েছে ন্যাটো। চালানো হচ্ছে সামরিক মহড়া। সোমবার রুশ রাজ্য কালিনিনগ্রাদের কাছে অবস্থিত লিথুয়ানিয়ায় সামরিক মহড়া পরিদর্শনে যান জার্মান চ্যান্সেলর। জার্মানি বাল্টিক দেশগুলোকে দৃঢ়ভাবে সমর্থন করে। এর জন্য অনেক কারণ আছে। ন্যাটো চুক্তি অনুসারে আমরা একে অপরকে রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ। একে অপরকে সুরক্ষা দিলে আমরা আমাদের দেশের প্রতিটি ইঞ্চি রক্ষা করতে পারব। ইউক্রেনের সেনা পাঠানোর সম্ভাবনা এখনই উড়িয়ে দিতে চায় না ফ্রান্স। গত সপ্তাহে তা আবারও নিশ্চিত করেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। মস্কোকে উস্কানি দিতে বাদ যায়নি যুক্তরাজ্য। শুধু হামলা প্রতিহতেই নয়, ইউক্রেন চাইলে ব্রিটেনের পাঠানো অস্ত্র ব্যবহার করতে পারে রুশ ভূখণ্ডে, এমন মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন। যুক্তরাজ্যের পক্ষ থেকে প্রায় $4 বিলিয়ন সামরিক সহায়তা দেওয়ার কথাও জানান তিনি। এর আগে গত মাসে কিয়েভের জন্য $61 বিলিয়ন সামরিক সহায়তার বিল পাস হয় মার্কিন কংগ্রেসে। অনিক রহমান, যমুনা নিউজ।
রাশিয়া নিয়ন্ত্রিত লুহান্স্কের একটি তেলের ডিপোতে ভয়াবহ হামলা চালিয়েছে ইউক্রেন। রাশিয়ার দাবি, কিয়েভের এই হামলায় ডিপো জুড়ে আগুন ছড়িয়ে পড়ে অন্তত 5 জন আহত হয়েছে। মস্কোর অভিযোগ, যুক্তরাষ্ট্রের দেয়া মিসাইল সিস্টেম দিয়ে হামলা চালানো হয়েছে, তবে এখনও হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি কিয়েভ। এদিকে বুধবার রাতভর ইউক্রেন জুড়ে মিসাইল ড্রোন ছুড়েছে রাশিয়া। ইউক্রেনের দাবি অন্তত 50টি মিসাইল এবং 20টি ড্রোন হামলা চালিয়েছে মস্কো। এর মধ্যে কিয়েভ অঞ্চলে মিসাইল হামলায় অন্তত 13টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, আহত হয়েছে 2 বেসামরিক। একজন নয়, রাশিয়ায় আটক আছেন 2 মার্কিন নাগরিক, এমন তথ্য জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জ্যান-পিয়েরে। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে কথা জানান তিনি। বলেছেন, পৃথক 2টি ঘটনায় আটক হন ওই মার্কিন নাগরিকরা। তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। আটককৃতদের মধ্যে একজন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সদস্য, তার নাম গর্ডন ব্ল্যাক। বান্ধবীর সাথে দেখা করতে গিয়েছিলেন তিনি। আর অভিযোগ রয়েছে চুরির। গত 2 মে ভ্লাদিভস্তক শহরে তাকে আটক করা হয়। রাশিয়া ভ্রমণে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও দেশটিতে তিনি গিয়েছিলেন বলেই জানিয়েছে পেন্টাগন। 2 মাসে কারাদণ্ড দেওয়া হয়েছে তাকে। অন্যদিকে মস্কোতে উইলিয়াম রাসেল নামের আরেক মার্কিন নাগরিককে মদ্যপান ও অসামাজিক কার্যকলাপের দায়ে আটক করে 10 দিনের রিমান্ড দিয়েছে দেশটির আদালত। এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল ক্যারিবীয় দেশ বাহামা। মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, 1973 সালে স্বনিয়ন্ত্রণ আইনের মাধ্যমে স্বাধীনতা লাভ করেছিল বাহামা। তারা মনে করে ফিলিস্তিনিদেরও অধিকার আছে নিজ ভাগ্য নিয়ন্ত্রণের। সম্প্রতি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে একাধিক ক্যারিবীয় দেশ। গত সপ্তাহে তালিকায় যুক্ত হয় ত্রিনিদাদ ও টোবাগো। একই সিদ্ধান্তের কথা জানিয়েছিল জ্যামাইকা। এছাড়া ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির পক্ষে ইউরোপীয় কয়েকটি দেশও। মে মাসের শেষের দিকে এই ঘোষণা আসতে পারে। এখন পর্যন্ত 142টির দেশ ফিলিস্তিনকে দিয়েছে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা। বিশ্বব্যাপী বাজার থেকে করোনার টিকা তুলে নিচ্ছে অ্যাস্ট্রাজেনেকা। সম্প্রতি অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়ে বেশ বিতর্ক সৃষ্টি হয়, এমনকি এর পার্শ্ব প্রতিক্রিয়ায় মৃত্যুর অভিযোগে মামলাও হয়েছে। গত ফেব্রুয়ারিতে আদালতে এই টিকার পার্শ্ব প্রতিক্রিয়ায় রক্ত জমাট বাঁধা এবং রক্তচাপ কমে যাওয়ার কথা স্বীকারও করে প্রতিষ্ঠানটি। তবে এখন বাণিজ্যিক কারণে টিকা সরিয়ে নেওয়ার কথা জানিয়েছে অ্যাস্ট্রাজেনেকা। তাদের দাবি, বিভিন্ন ধরনের টিকা এখন বাজারে আসে, আগের মতো ভ্যাকসিনের চাহিদা নেই, তাই এই সিদ্ধান্ত। এর আগে গত মার্চে ইউরোপিয়ান ইউনিয়নের বাজারেও ভ্যাকসিন বাজারজাতকরণ বন্ধ করে অ্যাস্ট্রাজেনেকা। দক্ষিণ কোরিয়ায় পরিচিত ছিলেন উত্তর কোরিয়ার গোয়েলস নামে কয়েক দশক ধরেই দায়িত্ব পালন করেছেন পিয়ংইয়ংয়ের প্রপাগান্ডা বিভাগের প্রধান হিসেবে। বুধবার এই প্রপাগান্ডা কর্মকর্তা কিম কিনামের মৃত্যুর খবর নিশ্চিত করে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম। মাল্টিপল অর্গান ফেইলিয়ারে মৃত্যু হয়েছে বলে গণমাধ্যমগুলো জানিয়েছে। মৃত্যুকালে বয়স হয়েছিল 94 বছর। এদিন দিবাগত রাতেই তার শেষকৃত্যে অংশ নেন সর্বোচ্চ নেতা কিম জং উন। বলেছেন, শেষ নিঃশ্বাস পর্যন্ত রাষ্ট্রের প্রতি অনুগত ছিলেন কিম। আর এ সময় তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কিম জং উন। দেশটির ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে দায়িত্ব পালন করা সরকারি কর্মকর্তাদের মধ্যে একজন ছিলেন কিম কিনাম। চাকরির বয়সসীমায় ক্ষমতা পেয়েছেন উত্তর কোরিয়ার 3 প্রজন্মের নেতাকেই। আর 1966 সালে পিয়ংইয়ংয়ের প্রপাগান্ডা বিভাগে নিয়োগ পান তিনি। কাজ করেছেন কিম জং উনের বাবা কিম জং ইলের সাথেও। শুধু তাই নয়, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ মুখপাত্রের ভূমিকাও তিনি পালন করেন। 2017 সালে অবসরে যান কিম কিনাম। বন্যার পানিতে ডুবে আছে উড়োজাহাজ, পানিতে তলিয়েছে রানওয়ে সহ গোটা বিমানবন্দর, স্টেডিয়ামও বাদ যায়নি। আর এমন অবস্থায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে ব্রাজিলের রিও গ্রান্দে দো সুল রাজ্যের সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহর পোর্তো আলেগ্রে। বিশুদ্ধ পানির অভাবে ভুগছে শহরটির 5 ভাগে 4 ভাগ মানুষ। এখনও বন্যার পানিতে আটকে পড়াদের উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে বিভিন্ন বাহিনীর সদস্যরা। ভেঙে পড়েছে গোটা রাজ্যের যোগাযোগ ব্যবস্থা, ধসে পড়েছে ব্রিজ, রাস্তাঘাট, পানির বাঁধ সহ অনেক আবাসিক ভবন। ভূমিধসের খবরও পাওয়া গেছে। এই ছিল যমুনা আই ডেস্কে। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।